জামাত বিএনপির কাঁটাতার মহাকাব্য কাঁটাতার নিয়ে তারা অনেক কথাবার্তা বলছেন। ফরিদ ভাই এই বিষয়টা নিয়ে বেশ সোচ্চার। ফরিদ ভাই আপনাকে বলছেন, আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে এবং আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা, এবং আমি আন্তরিকভাবে দুঃখিত ব্যস্ততার কারণে আমি যে আমাদের কাঁটাতার পরিস্থিতি, আমাদের সীমান্তের পরিস্থিতি, বিডিআর এক সদস্যের একটা বক্তব্য শুনে আসি কেন তারা মানুষকে খুবই জরুরি। পিছনে দেখেন, ঠিক আছে, এগুলাতে কিন্তু ধান টান লাগায় নেই, একেবারে ফাঁকা। এখন কথা হলো, এই ফাঁকা জমিগুলাতে যত গরু ছাগল দেখতেছেন সব কিন্তু বাংলাদেশি, ঠিক আছে। আমরা এত বাধা করি যে ইন্ডিয়ায় যাবেন না, ইন্ডিয়ায় গরু ছাগল বাঁধবেন না। এই যে আমরা আসছি, আইসা এখন বইকা টইকা মনে করেন যে গরু ছাগল সব উঠাই দিয়ে চলে যাব, আবার কালকে আসে দেখবো যা তাই। এখন পাটগ্রাম সীমান্তে 2 জনকে গুলি করছে, 2 জন মারা গেছে। এগুলো নিয়ে অনেক সাংবাদিক বলতেছে যে বিজেপি কি করে, অনেক মানুষজন বলতেছে বিজেপি কি করে। তো ভাই আমরা কি করব? একটা জিনিস বুঝেন, বাঙালি জাতি হলো আবেগী জাতি। তারা মনে করতেছে বিজেপি কিছু বলতেছে না, ঠিক আছে, কিন্তু আমরা কত রকম চেষ্টা করি, এটা আসলে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না, ঠিক আছে। এই যে আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন সামনে কিন্তু বর্ডার, এই যে বর্ডার, ঠিক আছে। এই যে ইন্ডিয়ান সবকিছু কিন্তু দেখা যায়। এই যে গরু ছাগল দেখতেছেন, এগুলো সব কিন্তু বাংলাদেশি গরু ছাগল, ঠিক আছে। তো ভাই কি বলবো, কিছু বলার নাই। এখন এই কথাগুলো শুধুমাত্র বোঝার জন্য বললাম। এখন ঠিক আছে, বিজেপির নিয়ে যদি কিছু বলার ইচ্ছা থাকে, এই পরিস্থিতিতে কিন্তু ওরা কিন্তু আগে এইভাবে আমরা শুনি নাই, কিন্তু বাস্তব কথাটা তুলে আনছে। তারা মানুষকে আটকাতে পারে না। ইন্ডিয়াতে নিয়ে গরু ছাগলকে যদি খাওয়ানো লাগে, এটা তো উস্কানি তো এক ধরনের। সেটা ধন্যবাদ আপনাকে আবারও। আমরা এগুলো আগেও জানি, কিন্তু আমরা বললে সেটা মানবে না, বলবে যে আওয়ামী লীগের দালালি করি, ভারতের দালালি করি। বাংলাদেশের যত গরু, শুধু গরু না, মানুষও ওইখানে গিয়ে আবার চাষাবাদ করে। ভারতীয়রা ভুলেও সেইখানে আসে না। নোম্যান্স ল্যান্ডে কোনোদিনই ভারতীয়রা আসে না, ভুলেও না। মানে ভুলে যে আসবে তাও আসবে না, মানে ভুল করেও আসতে দেখবেন না, কিন্তু এরা জেনে বুঝে যায়। কারণ এদের চুলকানি বেশি, তো খাই যে ঘাও বানাইতে হয়, তার জন্য। আর ওই যে বলছি, আমি বারবার বলি যে বাংলাদেশের মানুষের বাপ দাদা 14 গোষ্ঠীর কবল ভালো, আমি সহ। কারণ আমি তো বাংলাদেশি, আমার বাপ তো কম বাংলাদেশি। তো আমাদের বাপ দাদার সকলের 14 গোষ্ঠীর কপাল ভালো, নাতিদেরও কপাল ভালো যে ভারতের মতো একটা নিরীহ প্রতিবেশী দেশ পাওয়া গেছে। ওই যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের হুমায়ুন বলে না, সেটা ভাঙ্গা মায়ের দিবে, সেটা ভাঙ্গা মায়ের দিত, তার ভাষায় বলা, আমি বলি না। ওই বাবরি, বড় বড় বাবরের আরেক পোলা হুমায়ুন কবির, সে বলেছে যে সেটা ভাঙ্গা মায়ের দিতে হয়। ভারত সেটা ভাঙ্গা মায়ের দিত যদি এটা শুধু মুসলমান দেশ হইতো। ভারতে 120-130 কোটি হিন্দু দেশ, 80 কোটি দেশ, যদি 100 কোটি মুসলমান দেশ হইতো, সেটা ভাঙ্গা মায়ের দিত। ওই যে আফগানিস্তানে দিছে এরা ঠেলা পাকিস্তান, আর আফগানিস্তান পাকিস্তানকে ঠেলে ওরকম সাইজ করে দিত। আমাদের কপাল ভালো। পাকিস্তান যে হামলাটা করেছে, আপনি টু শব্দটি দেখেছেন, বাংলাদেশে কোনো প্রতিবাদ করেছে, মসজিদ বলেন, মিম্বর বলেন, অথচ বাংলাদেশের মুসলমান মদের বারে যায় পাকিস্তান খুব ভালো দেশ, চাই ভারত খুব খারাপ, মদের বারে গিয়েও বলে। কিন্তু এখন মসজিদের মিম্বর থেকে আওয়াজ শুনছেন যে এই যে 250-র মতো লোক এই যে রিসেন্ট মেরে ফেললো আফগানিস্তানে। এখন আফগানিস্তানের মুসলমানরা সুদীর ভাই হয়ে গেছে, ঠিক আছে। এদের ভারতের মুসলমান এখন ভাই হয়ে গেছে, আর পাকিস্তান তো দুলা ভাই হয়, আফগানিস্তান সুদীর ভাই হয়ে গেছে। কোনো কথা নাই, টু শব্দটি নেই কারণ। তো আমাদের কপাল ভালো, ভারতের মতো নিরীহ প্রতিবেশী এবং শক্তিশালী। যদি নিরীহ না হইতো, তাহলে যে আমাদের কপালে কি শনি ছিল। আবার নোম্যান্স ল্যান্ডে গিয়ে গরু রাখে, গরুও পাওয়া যেত না, ওরও খুঁজে পাওয়া যেত না, হাওয়া হয়ে যাইত। ইরান, ইরাকের মতো দায়িত্বশীল লোকেরা যদি মানুষকে এই ব্যাপার না করে উল্টো উস্কানি দেয়, তাহলে মানুষ কি করবে? এই ধরনের কাঁটাতার ভয় পায় না, ভালো সরকারও কাঁটাতার ভয় পায় না। এই লোকগুলা যদি উস্কানি দেয়, কাঁটাতার ভয় পায় না। বলছে কে কাঁটাতার ভয় পাইতে? ভারত কি বলছে? শুভেন্দু অধিকারী কি বলছে? আমি কাঁটাতারে বেড়া বানাইলাম। তুমি কোথাকার কোন কে আসছে যেন এই উপদেষ্টা হয়ে, নাকি উপদেষ্টা বলছে কাঁটাতার তোমার ভয় পাইতে বলছে তুমি ভয় পাও। তার মানে কি ঠাকুর ঘরে আমি কলা খেলে, মানে আসলে ভয় পাইছে। আচ্ছা, আপনার বাড়ি, আপনি চোর, স্বেচ্ছর, ইন্দুর, বান্দর, শেয়াল
এদের উৎপাতের কারণে আপনি দেয়ালটা শক্ত করলেন বা বেড়া দিলেন, আপনার বাড়ি উঁচা করে দিলেন। আমার কি সমস্যা? সমস্যা তখনই হবে যখন আপনার বাড়ির সামনে থেকে মুরগিটা আমি খাবো, আপনার বাড়ির ফলটা আমি ছিঁড়ে খাবো, যখন আপনার বাড়ি থেকে আমি এটা চুরি করব, আপনার বাড়ির থেকে খন্তা নিয়ে যাব, আপনার বাড়ি থেকে গাছের গুড়া নিয়ে চলে যাব, আপনার বাড়ি থেকে হান্ডি পাতিল নিয়ে যাব, ঠিক আছে, আপনার বাড়ি কাপড়টা চুরি করবো, তখন না আমার সমস্যা। আপনি আপনার বাড়ি ওয়াল করেন স্যার, আপনি দরিয়া বানাই হলেন আপনার বাড়ি, আমার কি যায় আসে? তো ভারত ওইখানে কাঁটাতারের বেড়া দেখ, স্টিলের বেড়া দেখ, পাশের বেড়া দেখ, ওইখানে চীনের দেয়াল বানাই, আমার সমস্যা কি? আমাদের সমস্যা কি? তার মানে তালমে কুচ কালা হারায়। সমস্যা এই জন্য যে ওইখানে আমার খাবার আছে, রিজিক আছে। আমি বলি না আপনাকে যে বাংলাদেশের 1.5 কোটি মানুষ সরাসরি ভারতের উপর চলে, 50 লাখ তো ভিতরে গিয়ে বসে আছে বাংলাদেশের, 50 লাখ মুসলমান কমপক্ষে। এটা সর্বনিম্ন, মানে আপনি যদি মানে কোনো না কোনো ভাবে গ্রেস দিতে থাকেন, দিতে 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 50 লাখ পাবেন। 50 লাখ মুসলমান বাংলাদেশের মুসলমান ভারতে বসে আছে, আর 1 কোটি মানুষ সীমান্তে সরাসরি ভারতের চোরাকার বাড়ির উপরে চলে। এই 1.5 কোটি মানুষের ঠেলা তো সামলাইতে পারবে না। এই জন্য এত চেও শুরু করেছে, এই জন্য এত ভেবায়। এই যে জামাতিরা ভেবায়, আমার ভাবির পোলারা ভেবায়, ফাতরামি করে, তারপরে আমার ভাবির মাইয়ারা ভেবায়, তারপরে জামাত ভেবায়, বিএনপির উপদেষ্টার ভেবায়। একজন কিরে লাইভে টকশোতে বাংলাদেশের বিরুদ্ধে কথা বলার জন্য ভারত কত দেয়, ইন্ডিয়ার দালালি করে। তাইলে পাকিস্তানের পক্ষে সামসামি করার জন্য নিশ্চয়ই তাহলে জামাতিরা টাকা পায়, তাই না? ভাতিজা ভাবির পোলা বাংলাদেশে বইসা পাকিস্তান প্রীতি মারাও, তোমার মায়ের হাতি ফাটাই ফেলাইছিল, তোমার খালার হাতি ফাটাই ফেলাইছিল, তোমার বইনের হাতি ফাটাই ফেলাইছিল, সেই পাকিস্তানের গীত গাইতে কয় টাকা পাও বাবা? সেটা একটু বলবা। পাকিস্তান তোমার দুলা ভাই হয়, তার পক্ষে কথা বলা। তা আমি ভারতের পক্ষে তো বলবোই। ভারত আমার দেশে মুক্তিযুদ্ধের সহযোগিতা করেছে, আমি বলবো না ভারতের পক্ষে? ভারত আমাদের মুক্তিযুদ্ধের ট্রেনিং দিয়েছে, আমি তাদের পক্ষে বলবো না? ভারত আমাদের 1 কোটির বেশি মানুষকে খাদ্য দিয়ে সহযোগিতা করেছে, 1 বছর পালছে, আমি বলবো না? ভারত আমাদের দেশের, তারা আমার পাশে না, তারা দেশের স্বাধীনই করতে পারতাম না আমরা। তাই ভারতের পক্ষে থাকবো না? 19,000 সৈন্য মারা গেছে তাদের এই দেশের জন্য, ভারতের পক্ষে থাকবো না? তোমার মায়ের ভাতার, তোমার মায়ের লাং পাকিস্তানের পক্ষে থাকবো? ফাজিল কথাকার। আমার একটা অভিজ্ঞতা আছে গরিব ভাই, আমি ওই একবার না ফিলিস্তিন যাওয়ার চেষ্টা করছিলাম, মিশর জর্ডানে আমি 3 মাস ছিলাম ফিলিস্তিন যাওয়ার চেষ্টা করার জন্য। কিন্তু তখন আমার বাংলাদেশি পাসপোর্ট, ওইখানে ফিলিস্তিন যাওয়ার ভিসা অথরিটি হচ্ছে ইসরায়েল। যেহেতু ইসরায়েলের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক নেই, আমি ভিসা পাইনি সেটা। তা আমি একদিন না পশ্চিম তীরের বর্ডারে গেলাম, যেটা আম্মান থেকে জর্ডান থেকে যাওয়া যায় আর কি। তা আমরা পশ্চিম বর্ডারে গেলাম, আমি চিন্তা করছিলাম বাংলাদেশ বর্ডার যেমন নদী আছে, গাছপালা আছে, টুক করে ঢুকতে পারি কিনা, এমন একটা চিন্তা ছিল আর কি। গিয়ে দেখি পুরোটা মরুভূমি এবং এইরকম কাঁটাতারার বেড়া, বিশাল কাঁটাতারার বেড়া, কেউ চিন্তাও করে না সেটা আর কি। বাংলাদেশের মানুষ আসলে সব ইজি গোয়িং, এর জন্য এই বিষয় দেন। আমাদের হোম মিনিস্টার বলছে ভারতের সঙ্গে কূটনৈতিক চ্যানেলে আলোচনা হবে কাঁটাতারের বেড়া নিয়ে। উনি আবার আরেক জায়গায় বলছে এরকম কাঁটাতারের বেড়া সম্পর্কিত শুভেন্দুর বক্তব্য নিয়ে চিন্তিত নই। এরা যে কিসে চিন্তিত আর কিসে চিন্তিত না, এদের উপদেষ্টা বলে আমরা ডরাই না, মুসলেখা স্বরাষ্ট্রমন্ত্রী বলে আমরা চিন্তিত নই, আমরা বুঝি না আর কি বলতে চাই। কিন্তু এত কথা বলে কেন? আমি তো আবারও বললাম, আপনি আপনার বাড়িতে যা ইচ্ছা তাই করেন, বেড়া দেন, ওয়াল দেন, আপনি আপনার বাড়িতে মাটির থেকে ওয়াল করে আপনি চাঁদ পর্যন্ত নিয়ে যান, আসমান পর্যন্ত নিয়ে যান, চৌথ আসমানে নিয়ে যান, আমার কি? আপনার ভাবের পুলা যে নাসিরুদ্দিন পাটোয়ারি, সেটা সে বলছে এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। হ্যাঁ, আন্তর্জাতিক আইন গরু চুরি করতে যাবো আমার ভাবির পোলা, ওটা আন্তর্জাতিক আইন আছে। মুরগি চুরি করতে যাবো, ওটা আন্তর্জাতিক আইন আছে। তারপরে শাড়ি চুরি করতে যাবো, ওটার জন্য আইন আছে। বিটলামি করতে যাবো, ওটার জন্য আইন আছে। রাতের বেলা 12টার সময় তোমার সীমান্তে যাওয়ার আন্তর্জাতিক কোথায় আইন আছে? এ আবার নাকি এমপি? মানে আসলে যার কাজ তারই সাথে অন্য করলে যাবে। আমার ভাবির পোলা নাকি এমপি হয়েছে, এখন কম লাগে?
কোন হাদিতে হয়েছে ওইটা শিখো নাই। তোমার মায়ের হাদিটা আমার চেক করতে হবে যে তুমি কোন দিক থেকে পাইতে আইছা, কিভাবে পাইতে আইছা। পাকিস্তান থেকে পাইতেছে না কই, ভারতের সীমান্তে তুমি খুলে দাও। তোমার পিডিয়া রাখছো কেন? তুমি বিজেপি রাখছো কেন? তোমার বর্ডার খুলে দাও। এত দরদ। ও বলছে যে এই যে দুজন যে মারা গেছে সর্বশেষ সীমান্তে, স্বরাষ্ট্রমন্ত্রী এবং ইয়ামান পররাষ্ট্রমন্ত্রী, দুইজনের জন্য চুড়ি কিনবে, চুড়ি কিনে তাদের হাতে পরাই দিবে তারা। দিতে থাকুক। ভাবির পোলা এমপি হয়েছে এটা জানে না যে রাইতের বেলা তো দূরের কথা, নো মেন্স ল্যান্ডে অলওয়েজ 144 ধারা, মানে ছোট্ট কিল আইন। খালি আমার ভাবির পোলা জানে আমরা কিছু পড়ালেখা করি নাই নাকি? ভাবির পোলা, আমার ভাবির পোলা, আমার ভাবির হাতি দিয়ে যখন বেরোইছে আইনের নয়া বই বাইর করে নিয়েছে, যেটা মৌদুদির, মানে মৌদুদির বুক নিয়ে আসছে নাকি আমার ভাবির পোলা? আমার ভাবির পোলা আমার ভাবির হাতি দিয়ে যখন বাড়াইছে তখন মৌদুদির একটা আইন নিয়ে বাড়াইছে, সেখানে লেখা আছে সীমান্তে পাহারা দেওয়া যাবে না, তাই না? আমাদের আন্তর্জাতিক আইন শিখায়। রাতের বেলা চুরি করতে যাই কেন? দিনের বেলায় তো ওখানে আপনি এমনি যাইতে পারবেন না। আসলে এই দেশে ভারত বিরোধিতা করতেই হবে আপনাকে। আমি বলেছি তো যে মক্কায় যদি কোনোদিন ঠাড়া পড়ে, ঘটতে পারে ন্যাচারাল, ঠাড়া পরে যদি মক্কার উপরে পড়ে, কাবার উপরে পড়ে, এই বাংলাদেশ আর পাকিস্তানের মুসলমান ভারত করছে বলবে। আপনি নিশ্চিত থাকেন, আপনি নিশ্চিত থাকেন, এটা বলবে, নিশ্চিত থাকেন। প্রথমে বলবে ইসরায়েল করছে, তারপর বলবে ভারত করছে। লিখে রাখেন, ইসরায়েলের কথা তো বলবে এবং বিশ্বাস করবে, ভারতের কথা বলবে, এটা আপনি লিখে রাখেন। কারণ ভারত বিদ্বেষ মজ্জাগত, এদের ভারত বিরোধিতা করতে হবে। কবরে যদি জিজ্ঞেস করে না মানরা পোকা, কি বলবে জানেন? উত্তর দিবে, বলে আমি তো ভারতের বিরুদ্ধে আছি না। বলবে মান দিনুকা, বলে আমি তো নরেন্দ্র মোদী গালি দিয়ে আসছি। তখন বলবে মান্নবী উকা, বলবো আমি তো শুভেন্দু অধিকারীর গালি দিছি। এগুলো কবার উত্তর দিবে এরা? এগুলি শিখছে শিবিরের ম্যাচে, শিবিরের কোচিং সেন্টারে, আর মসজিদের মিম্বারে আর ওয়াজের মঞ্চে এগুলো শিখছে। আওয়ামী লীগের চরম ব্যর্থতার একটা কি জানা, আমাকে একজন লিখেছিল, আজকে লিখেছি। আওয়ামী লীগের মধ্যে চরম ব্যর্থতা ছিল এই যে ওয়াজকে ফ্রি স্টাইল করতে দেওয়া, ওয়াজের নামে রাজনীতি করে। ওয়াজ তো ওয়াজ থাকবে ভাই। আচ্ছা, হিন্দু ধর্মের সবাই কবে রাজনীতি নিয়ে কথা বলছে? আপনি তো আমার চেয়ে কম বুঝেন না। বাংলাদেশ সম্পর্কে আমার চাইতে আপনি মিনিমাম 5 গুণ বেশি জানেন। আমাকে বলেন, বাংলাদেশের কোন হিন্দু ধর্মসভায়, খ্রিস্টান ধর্মসভায় বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলে? কখনোই না। তারা এই বেদ থেকে বলবে, না বাইবেল থেকে বলবে। ইসলামপন্থীদের অন্য একটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হচ্ছে যে ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। হ্যাঁ, ইসলামের জীবন ব্যবস্থার মধ্যে লেখা আছে যে ভারত থেকে মুরগি চুরি করতে হবে, গরু চুরি করতে হবে, ফ্যান সিঁড়ি আনতে হবে। ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মধ্যে বোধ হয় ওইটাও না। মাদ্রাসায় বলাৎকার করতে হবে, ওইটাও বোধ হয় ইসলামী পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার মধ্যেই লেখা আছে না, মনে হয় খুব সম্ভবত। তারপরে ভোট চাইতে গিয়া ওইটা ওই যে অরিজিনাল কেসকি বান্দির পোলা টাকা ঢুকাই দিবে, ওটা বোধ হয় ইসলামের পূর্ণ আইনের মধ্যে লেখা আছে, তাই না? মনে হয় ওইটাও লেখা আছে। এটা তো তখন একজন তার পক্ষে সাফাই গেছেন, এটা এরকম যে গরিব মানুষকে হেল্প করছে। তখন আরেকজন বললেন গরিব মানুষ হেল্প করেন ভোটের সময়, কেন অন্য সময় হেল্প করেন না কেন? তাহলে জামাত যখন ভোটের সময় টাকা দেবে গরিব মানুষ হেল্প করছে, তাহলে আওয়ামী লীগ দিলে দোষ কি? বিএনপি দিলে দোষ কি? এরা তো সেই দল যারা বাংলাদেশকে জাকাতিস্তান বানাইতে চাইছিল, সেই দল না? তাদের নেতা ঘোষণা দিয়েছিল তো নির্বাচনের আগে। বাংলাদেশের মানুষ কত বেহায়া, জাকাতিস্তান বানাতে চাইল, তার ব্যাপারে টু শব্দটি করে দেশের একটা বুদ্ধিজীবী তাহের নাকি ফাহের জামাতের, তারা নিয়ে টু একটা বাক্য লেখে নেই। বামপন্থীরা টু শব্দটি করে না, পয়সা যাওয়ার জাকাতের ভাগটা কমে যাইতে পারে, ফেতরার ভাগ, সেই জন্য বামপন্থীরা ওটা নিয়ে প্রতিবাদ করে নেই। আমাদের দেশের ফরিদ ভাই বিশ্ববিদ্যালয়ের জীবনে আপনি অনেক আন্দোলন সংগ্রামেও ছিলেন। ডাকসু তো আমাদের একটা বিশাল একটা প্রতিষ্ঠান, এটা বাংলাদেশের অনেক আন্দোলন সংগ্রামের বিষয়। এবার আমরা একটা ডাকসু পাইছি, এ অন্য নজির তৈরি করতেছে। আজকে ডাকসুর যে বিপি ওই মসজিদে ইয়ে করে তার বিয়ে হয়েছে আজকে তার। হ্যাঁ, সব আপনার বাবির পুলারা সেখানে ছিল, সে রাখতে বাবির পুলারা ছিল সেখানে। এরা কিন্তু কেউ এই হাম থেকে আরম্ভ করে এই পরিস্থিতি নিয়ে কেউ কোনো কথাই বলে না। কিন্তু মসজিদে কয়দিন পরে পোলাফান জন্ম না দিলেই হয়, এই চিন্তা করতেছি। পোলাফানও কয়দিন পরে জন্ম দিবে, মসজিদ বিয়ে করার জায়গা, ফাজলিমি করার জায়গা হয় না।
দেখবেন এই এই বদমাইশিটা করে ক্যান্টনমেন্টে, দেখবেন আর্মি অফিসাররা বিয়া করে, ইদানিং হাঙ্গা করে ইয়েতে মসজিদে গিয়ে। এগুলো কিন্তু সালাফিজম, এটা কিন্তু এই সালাফিজম কাতার এবং সৌদি আরব এটা প্রমোট করে। এটা কিন্তু সালাফিজম কিন্তু জেহাদিজম। আসলে মসজিদে গিয়ে বিয়ে করা মানে বুঝতে পারছেন, ওইখানে তুমি প্রকৃত মুসলমান হও। মসজিদে পার্সেন্টেজ কিভাবে খাও, চান্দা, ঘুষ, সুদ, এগুলো কখনো মনে থাকে না তখন ইসলামের কথা। মানে তারা মসজিদ যে ওই যে এটা কি এর দোকানে কবিতা লেখছে নাকি কে যেন লেখছে ভুলে গেছি, যে মসজিদ মিনার হলো বায়োনেট, মসজিদ হলো ক্যান্টনমেন্ট। মানে বুঝতে পারছেন তো, মিনার হলো বায়োনেট আর মসজিদ হলো ক্যান্টনমেন্ট। তারা বলেছে কবিতায়, এবং এগুলো তারা পড়ায়। তো তারা জানে যে মঞ্চে যদি এসে রাজনীতি করে, ধর্মের আবরণ ছাড়া, জামাত, হেফাজত, চামড়া নাই পীরেরা রাজনীতি করে, এরা তো পাবলিকের উস্তা খাবে। কারণ যার যে দলের নামের আগে ইসলাম এবং পিছে ইসলাম, এই দলটাই হলো পাকিস্তান, পেয়ারা পাকিস্তান, নিজাম ইসলাম, হেফাজতে ইসলাম, জামাত ইসলামী বাংলাদেশ, ইসলামী শাসনতন্ত্র, ইসলামী আন্দোলন বাংলাদেশ। দেখবেন আগে আর নামের আগে আর পরে, এগুলো সব হলো পেয়ারা পাকিস্তানি দল। তো এরা যদি ধর্মসভা আপনি বন্ধ করে দেন, তখন এরা কি করবে? এই জন্য এখন ওগুলো নতুন একটা বাটপারি শুরু করে দিল। তারেক রহমান যেমন বাচ্চাদের গাড়িতে চড়ে বেড়ায়, এরা ওইরকম মসজিদে যায়, মানে রাজনীতির নতুন ফ্যাক্টরি করলো আর কি। এগুলো তারা করবে, এরা মসজিদে হাঙ্গা করবে, তালাক দিবে, বিয়ে করবে, বলৎকার পর্যন্ত করে মসজিদে। এদের জন্য তো মসজিদ তো, আপনি মাদ্রাসায় জানেন না যে প্রত্যেকটা মাদ্রাসায় বাংলাদেশের কোন স্কুল কলেজে কোরআনের পাতা আপনি আন্ডার প্যান্ট আর জুত পায়ের নিচে দেখবেন না, প্রশ্নই আসে না, কোন স্কুল কলেজে দেখবেন না। কিন্তু মাদ্রাসায় কিন্তু আন্ডার প্যান্টে, এবং মাদ্রাসায় আলিয়া মাদ্রাসাগুলোতে টয়লেটে ভৈরা থাকতো কোরআনের পাতায়, হাদিসের পাতায়। তখন ইসলাম খত্রমে যায় না, কোরআন খত্রমে যায় না, ইসলাম খত্রমে পড়ে না। এরা এখন মসজিদে গিয়ে হাঙ্গা করে, এগুলো কিন্তু বিপজ্জনক সিমটম। ইয়ে কি মনে করেন না, এই যে এখানে এটা কিন্তু একটা সিম্বল, তারা তো সিম্বলিক। এটা ক্যান্টনমেন্টও দেখবেন, আমি বললাম ক্যান্টনমেন্ট অফিসারদের বিয়ে করে মসজিদে, সেনাবাহিনীদের বিয়ে করতে দেয় না কেন? মসজিদে দেখবেন ক্যান্টনমেন্টে যত মসজিদ আছে সবগুলোতে বিয়ে করে আর্মি অফিসাররা, সেনাবাহিনীরা ধরো মুসলমান না, তার যে একটা সাধারণ সৈনিক সে মুসলমান না, তারাই ভাঙ্গা করতে দেয় না কেন মসজিদে? এখানে এগুলো হলো পুরো হিজবতীকরণ, জেহাদিকরণ। এগুলো সিমটম ভালো না, এগুলো হলো পাটপারি এবং একই সাথে বদমাইশি। বিয়ের হাঙ্গাটাকেও তারা রাজনীতিকরণ করে ফেলেছে। কারণ মৌদুদিরা, আপনার কথার জবাব চলে আসছে। গাজীপুরের এক ইমাম সাহেব মসজিদের সিঁড়িতে সহবাস করেছে। সহবাস না, বলৎকার করেছিল। তারা ওই যে কি মুতাবিবাহ, না 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 না, আরে হালালা করছিল, হালালা। ঠিক আছে, তালাক দেওয়া হয়েছিল, পরে আসো তোমারে আমি হালালা করে দিই। এটাই হলো বাংলাদেশ। মসজিদের হুজুরেরা তাহাজ্জুদ নামাজ পড়ার আগে একবার ছাত্র বলৎকার করে, আবার ফজর নামাজ পড়াই আবার আরেকবার বলৎকার করে। এগুলো বদমাইশি ছাড়া আর কিছু, এগুলো রেকর্ড। এগুলো এমন না যে আমি আপনার এমনি বলতে, পত্রিকায় রেকর্ড আছে, তাদের সাক্ষাৎকার আছে। কিন্তু ওই যে ইয়ার পরে, মসজিদের বিয়েটার পরে তারা গিয়ে হাদির কবর জিয়ারত করছে। এটা একটা অন্য বলছে, একজন কোন নেগেটিভ তৈরি করবে, এটা মসজিদে বিয়ে করবে, তারপরে হাদির কবর জিয়ারত করবে। যেটা তো হাদি বললে তো আমরা চিনবো না, তার আগে তালিবাস সহায়কার ও অন্তস্থায়কার বলতে হবে, নাহলে তো মানুষ চিনবে না। আপনি কি বলেন, আপনি একজন বিজ্ঞ লোক, ওইভাবে বললে মানুষ চিনবে না। আর মানুষ এখন হাদি বলতে তো অন্য কিছু বোঝে। মানুষ হাদি বললেই মানুষ বোঝে যে নারীর প্রাইভেট পার্টস। মানুষ তো এখন হাদি বলতে হাদি বুঝে না। হাদি এমন মহান ব্যক্তি যার কবরের কারণে নজরুলকে চিনতেছে। শুনেন, জামাত শিবির করলে একটা সুবিধা, আপনি যদি কোচিং সেন্টারে 7 দিন পড়ান তাহলে আপনি অধ্যক্ষ। আপনি যদি কোনো কলেজে ভুলে একবার 3 মাস 4 মাস 1 বছর পড়ান লেকচারার হিসেবে, তাহলে আপনি অধ্যাপক, প্রফেসর। আপনি যদি জামাত ইসলাম করেন তাহলে নজরুলের চেয়েও মহান। মানে এই জন্যই তো বলি যে এরা হচ্ছে মওদুদির উম্মত, জামাত শিবির। এরা হচ্ছে নবীর উম্মত না, এরা মুহাম্মদের উম্মত না, এরা হচ্ছে মগা মওদুদির উম্মত। সেই জন্য দেখবেন আপনি কোন রকম এদের দলে যোগ দিলে আপনি নজরুলের চেয়েও এখানে হাদি বড় হয়ে গেছে, তালিবান সহ অন্তস্থায়ীর হাদি বড় হয়ে গেছে। কয়েকদিন পরে আবার একটা ওহী আসছে, কিন্তু আপনি কোরআন হাদিস যদি ঠিকমতো পড়তেন এরকম কথাবার্তা বলতেন না। হ্যাঁ, তাহলে ভাই আপনার কোরআন হাদিস পড়ি নেই, আল্লাহ বাঁচাইছে ভাই। কোরআন হাদিস পড়লে মাদ্রাসায় বলৎকার করতাম, নাহলে বলৎকার হইতাম।
আল্লাহ বাঁচাইছে, কোরআন হাদিস আপনাদের মতো করিনি। আল্লাহ বাঁচাইছে, আপনাদের মতো কোরআন শরীফ পড়িনি, হলে মসজিদে নিয়ে বলৎকার করতাম মহিলা সহ। আল্লাহ বাঁচাইছে আপনাদের কারণে, কারণ আমরা এইভাবে 11 বছর মেয়ের প্রেগনেন্ট করতাম। আল্লাহ বাঁচাইছে, ওইরকম কোরআন হাদিস আমার পড়ার দরকার নেই, আপনারা পড়েন। আল্লাহ বাঁচাইছে যে যদি ওইরকম কোরআন পড়তাম তাইলে 25,000 ফিলিস্তিনি মারতাম। আল্লাহ বাঁচাইছে আপনাদের মতো কোরআন হাদিস পড়লে বাংলাদেশে 30 লাখ মারতাম। আল্লাহ বাঁচাইছে আপনার মতো কোরআন শরীফ পড়লে ওই যে ঠ্যাং কাটা শুরু করতাম খুরকেজি নিয়ে। আল্লাহ বাঁচাইছে আপনাদের মতো কোরআন শরীফ পড়ে নেই, আমি আমার মতো পড়ছি। আল্লাহ বাঁচাইছে আপনাদের মতো পড়লে তাহলে আফগানিস্তানে হামলা করানো লাগতো। ওগুলা আমার পক্ষে সম্ভব না, ওগুলা আপনারা করেন ভাই, আপনাদের মতো আপনারা করেন আর বলৎকার করতে থাকেন আর চ্যানেল চালাই বেসতে চলে যান। এই যে কাঁটাতার ইস্যুটা কি তাদের হাতে একটা কয়েকদিন পর পর তারা অস্ত্র তুলে দেয় তাদের পলিটিক্সের জন্য, তাদের কথাবার্তা বলার জন্য, তাদের ভারত বিরোধী রাজনীতি মানে ইয়ে রাখার জন্য, কন্টিনিউ করার জন্য? আমার মনে হয় শুনেন, ফলের কোনোদিন ফলের অভাব হয় না। শুভেন্দু অধিকারী যদি ক্ষমতায় না আসতো তাহলে অন্য স্টাইলে বলতো। শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসছে বিজেপির সাথে আরেক স্টাইলে বলতেছে। শুভেন্দু অধিকারী যখন থাকবে না, কংগ্রেস কি আগে দুলাভাই হয়? কংগ্রেস সরকার কি দুলাভাই হয়? 71 তো কংগ্রেস ক্ষমতায় ছিল, তখন কি ভারত বিরোধিতা বাদ রাখছিল? তখন তো মৌলবী না জাসদেরও বিরোধিতা করতো। এখন ভারত ভালো, বিজেপি নরেন্দ্র মোদী খারাপ মনে হয় যে মমতা বেগম খুব ভালোবাসে, মনে হয় যে তার আগে কংগ্রেসের খুব ভালোবাসতো, মনে হয় যে তার আগে কমিউনিস্ট শাসককে খুব ভালোবাসতো পশ্চিমবঙ্গের। এগুলো হলো বাটপারি। ভারত বিরোধিতার জন্য অজুহাত আপনাকে দিতে হবে না, অজুহাত না থাকলে মুসলমানরা অজুহাত বানাইতে পারে। আপনি এই শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পরে মানে মুসলমান সম্পর্কে আমার যে একটা ধারণা যা ছিল একেবারেই খারাপ এখন ধারণা আসছে। এই 7 দিনের মধ্যে তারা কিরকম ঠাড়া পড়া মিথ্যা কথাগুলো বলছে, কোথাকার কোন এডিট করে এনে বলতেছে ভারতে মুসলমান মারতেছে, মসজিদ ভাঙতেছে, অথচ মসজিদরা পাকিস্তানের বাংলাদেশের। মসজিদ মেরামত করতেছে, ভাঙিয়ে ফেলতেছে, ঠিক করবে, বলতেছে ভারতে মসজিদ ভাঙতেছে। ঠাড়া পড়া মিথ্যা কথা, যেহেতুগুলো মসজিদ ভাঙছে এতগুলো মুসলমান মারছে, অথচ ভারতের মানে যার গরু সে কয় বাঞ্জা পশ্চিমবঙ্গের মুসলমান, আর বাংলাদেশের বাঙ্গ মুসলমানের কয় বছর বিয়ে নেই। মানে মিথ্যাবাদী না হলে আপনি আলেম হইতে পারবেন না, এই 7 দিনে প্রমাণ হয়ে গেছে। আগে জানতাম যে এরা মিথ্যা কথা কয়, ঠাড়া পড়া কয়, এখন ঠাড়া পড়া না, ওরে বাপরে বাপ, ঠাড়া পড়ার উপরে যদি কিছু থাকে সেই মিথ্যা কথা। মানে এই 7 দিন শুভেন্দু অধিকারী ক্ষমতা আসার পরে বাংলাদেশের মুসলমানেরা বাঙ্গুরা, সেটা দাঁড়িয়ালা হোক, দাড়ি ছাড়া হোক, আমার মতো কোটটাই পরা হোক, লিঞ্চে হোক আর দাঁড়িয়ালা হোক, এরকম ঠাড়া পড়া মিথ্যা কথা মুসলমান ছাড়া কেউ বলতে পারে না। এই 7 দিনে আমরা দেখে ফেলছি, সারা পৃথিবী জেনে গেছে এরা কত বড় মিথ্যক, কত বড় ধোকাবাজ, কত বড় ভিকটিম কার্ড খেলতে চায়। আপনি পশ্চিমবঙ্গের একটা মুসলমান বলছে সে অত্যাচারিত, বাংলাদেশে বাঙ্গো টাঙ্গো হেফাজত জামাত ভাবির পোলা ভাবির মায়া ভাবিরা, ঠিক আছে, সব মিছিল করা শুরু করেছে, কিন্তু বাংলাদেশে বলৎকার নিয়ে কোনোদিন একটা প্রতিবাদ করে নাই। 235 জন মানুষ আজকে মেরে ফেলছে, কোনো ফেসবুকে পোস্ট নাই, কারণ কোনো পোস্ট নাই, বিমান হামলাকারী মারছে, কোনো পোস্ট নাই, থাকবেও না কোনোদিন। দুর্নীতির বিরুদ্ধে কোনো আন্দোলন করে না কিন্তু তারা কেন করবে? এদের তো বিএনপি জামাত অর্থাৎ এনটি আওয়ামী লীগ, এমনকি আওয়ামী লীগের কিছু একটা অংশের, তাদের সে তো নাই তো ভারত বিরোধী। ভারত বিরোধিতা না করলে তাদের পেটের ভাত হজম হয় না, ভারত বিরোধিতা না করলে তাদের ভারত বিরোধিতা এখানে মানে রঙ্গ কালেমা নামাজ রোজা হজ জাকাত, আর জঙ্গিদের জন্য সাথে জিহাদ, 6টা ইসলামের স্তম্ভ। এখন 7 নাম্বার স্তম্ভ যোগ হয়েছে, সেটা সূরা ভোগী ঠগি নাজিল হয়েছে এই 505 নম্বর মগবাজারে জামাতের অফিসে, সেখানে নাজিল হয়েছে। সেখানে বলা আছে ইমানের স্তম্ভ এখন হলো ইসলামের স্তম্ভ, ইমানের স্তম্ভ হলো 7 নম্বর হলো ভারত বিরোধিতা। এটা করতে হবে আপনাকে, নাহলে আপনি বেঁচতে যেতে পারবেন না। আর বেঁচতে কমেন্টে আপনার সামনে দেওয়া হয়েছে, দেখেন। জি জি, কি তুমি হিন্দু, কি তুমি হিন্দু ইতিহাস ভালো করে জানো? তারা কি ঐতিতে না বিয়ে দিত কর বয়সে 8 থেকে সম্পর্কিত কিছু বলবা না? এটার যদি উত্তর দেয়, আমি উত্তর কিন্তু আমার কাছে আছে, আপনার চ্যানেল গায়েব করে দিব, তাই বললাম না। এর এত সুন্দর উত্তর আপনি আমাকে অপছন্দ করবেন, তাই আমি সরি। এর কিন্তু আমার কিন্তু এদের এই সমস্ত পাটপাটদের, এই সমস্ত পাঙ্গু মুসলমানদের এগুলো প্রশ্নের উত্তর আমার আছে। এটা বলে আপনিও কষ্ট হইতে পারেন, বা মুসলমানরা আহত হবে, আমার মায়ের পেটের বোন আহত হইতে পারে, আমার আত্মীয় স্বজন আহত হইতে পারে, বললাম না। পাঙ্গুদের এগুলো আপনি বুঝাইতে পারবেন। এখন এরা চাচ্ছে আমি ওগুলো বলি, ওগুলো বলার চ্যানেল আছে আলাদা, ওইখানে বলবো। ওটা আসাদ নূরের সাথে এখন বলেন, আসাদ ওটা চ্যানেল আছে, ইমরান বিন বশিরের চ্যানেলে গিয়ে বলবো, এই উত্তরটা ইমরান বিন বশিরের চ্যানেলে দিব। হাই গো বাবির বলা ওইখানে এসে শুনো, এই উত্তরটা দিয়ে দিবনি, কারণ এটা আমি যদি বলি আপনার চ্যানেল গায়েব করে দিবে আর বলবে যে এটা ইসলামিক বিদেশি চ্যানেল। ও চাচ্ছে আমি একটু বলি, কিন্তু আমি এখানে একটু বলবো না। বাবির বলা চুল দাড়ি লবা এমনি পাকে নাই, বুঝতে পারছো? আমি জানি তুমি কেন এগুলো বলছো, তোমার এটার উত্তর এত সুন্দর আছে,
তুমি কল্পনাও করতে পারো না, তোমার বাদ সদ্য গোষ্ঠী জিবা বন্ধ হয়ে যাবে। মুখ বন্ধ হয়ে সেই উত্তর আমার কাছে আছে, শুনে নিও। আসিফ মহিউদ্দিনের চ্যানেলে সেই উত্তর দিয়ে দিবনি। জি, আপনি ওই যে পশ্চিমবঙ্গের বামপন্থীদের অবস্থান নিয়েও কিছু কথা বলছেন কয়েকদিন আগে, কালকে সম্ভবত। জি, পশ্চিমবঙ্গের বামপন্থীরা এইবার বোধহয় একটু খাতা খুলছে, হালখাতা হয়েছে তাদের, একটা নাকি 2টা সিট পাইছে শুনলাম আর কি। আবার কেরালায় তাদের ভূমিধস পরাজয় এখানে হয়ে গেছে। তো বামপন্থীরা হচ্ছে হিপোক্রেট, পশ্চিমবঙ্গের না শুধু বাংলাদেশের বামপন্থীরাও হিপোক্রেট, আর পাকিস্তানের বামপন্থীরাও আবার হিপোক্রেট না, ওরা আবার ডাইরেক্ট বলে উই আর শেখ রাসূল। ঠিক আছে, কার্ল মার্কসই হলো, লেনিনবাদী হলো, মার্ক্সবাদী হলো, উই আর শেখ রাসূল ঘোষণা দিয়ে, বন্ড দিয়ে, দাসখত দিয়ে তাদের তাই তাদের কথা বাদ, মজবুর কে লিয়ে হাম কুছ নেই বলতে হ্যাঁ। যারা মজবুর তার নিয়ে আলোচনা করি না। তো শক্তিমান তো হলো শক্তিমান হলো ভারতের বাংলাদেশের বামপন্থী, আর মহাশক্তিমান ভারতের বামপন্থী। ঢাকাইয়া গুলো হলো শক্তিমান, আর ভারতে গুলো মহাশক্তিমান। বাংলাদেশের ঢাকাইয়া মহাশক্তি, বরিশালের শক্তিমান বামপন্থীরা আবার গরুর গোস খাওয়ায়, গরুর গোস খাওয়ায় তারপর বামপন্থী হয়। আবার পশ্চিমবঙ্গের মহা বামপন্থীরা আবার খাইয়া প্রমাণ করে যে তারা বামপন্থী। ঢাকাইয়া বরিশালে বামপন্থীরা গরু গোস খাওয়াইয়া প্রমাণ করে, আর পশ্চিমবঙ্গে খাইয়া প্রমাণ করে বামপন্থী। এই সমস্ত বামপন্থী ভণ্ড, কিন্তু শুয়োরের গোস্ত কিন্তু খায়া না, বিলে না। বাংলাদেশ, ঢাকাইয়া, বরিশালে এবং কলকাতা এবং দিল্লি, কেরালার বামপন্থী হলো জামাল মিরা বাংলা, ডিবের আলী 5টায় বেচে, 5টায় কিনে 3টায় বেচে, 3টায় বেচে 5টায় কিনে, জামাল মিরা বাংলা। এগুলো বামপন্থী নে, এদের জাদুঘরে চলে যাবে। বাংলাদেশে তো 2024-এর 5ই আগস্টে বামপন্থী রাজনীতির কবরচিত হয়ে গেছে, নিশ্চিত থাকেন, বাংলাদেশে হয়ে গেছে। ভারতে ওইগুলো জাদুঘরে চলে যাবে, বামপন্থীটা কিছুই থাকবে না। এই সমস্ত ভণ্ডদের মুখোশ উন্মোচিত হয়ে গেছে, আর কত বড় ফ্রড। বাংলাদেশে বামপন্থী দেখেন সারা জীবন মার্কিন বিরোধী, সাম্রাজ্য বিরোধী, এখন ওই মার্কিনের লুঙ্গি, আগে ছাত্রলীগের লুঙ্গি তলে ছিল, এখন আওয়ামী লীগের লুঙ্গি তলে চলে গেছে। কয়দিন আগে গণজাগরণ মঞ্চের ইমরান সরকারের লুঙ্গির তলে আসলো কিছুদিন, গণজাগরণ মঞ্চে এই বামপন্থীর কিছুদিন ইমরান সরকারের লুঙ্গির তলে গিয়ে ঢুকছিল, কারণ আওয়ামী লীগে যেতে সরব পাইতে ইমরান সরকারের লুঙ্গির তলে আসছিল। সেখানে জয় বাংলা বলতে হয়, জয় বঙ্গবন্ধু বলতে হয় না, তাই ওখানে গেছিল। যদি গণজাগরণ মঞ্চে দেখবেন বামপন্থীরা কিন্তু জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে নাই, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। খুবই ওখানে জয় বাংলা বলছে, জয় বঙ্গবন্ধু বলছে, ওটা এমনি অ্যালার্জি ছিল, এটা অ্যালার্জি ছিল। অ্যালার্জি থাকবেই তো। সিংহ আমাদের 3 কাম: আওয়ামী লীগ, ভারত, বঙ্গবন্ধুর বদনাম, আর কোনো কাম নাই। এদের কথা, এদের টয়লেট হয় না, আপনি জানেন? কিছু লোক আছে না যে বিড়ি না খেলে নাকি টয়লেট হয় না, এদের আবার দিনে 3বার আওয়ামী লীগ, বঙ্গবন্ধু, ভারতকে গালি না দেয়, এদের টয়লেট হয় না। এই সিংহ বামদের এটা নতুন না তো। মৌলবীদের চাইতে এরা কিন্তু আরো মারাত্মক। মৌলবীরা তো দিনে 5বার বলে, এরা ঘন্টায় ঘন্টায়, এরা যতবার টয়লেটে যাবে, গাঁজা খাওয়ার আগে একবার হক মহল্লা কয় না, এরা বলে আওয়ামী লীগের গালি দেয়, বঙ্গবন্ধুর গালি দেয়, গাঁজা খাইতো আমি দেখেছি। এগুলো দায়িত্ব না বললাম, লিখতে, বলতে, কইতে। আপনি দেখেন নাই কমরেড পথ উমর বলছে যে মুক্তিযুদ্ধের 90% ইতিহাস মিথ্যা, বলে নাই? তিনি কি আমার চেয়ে কম বড় পণ্ডিত না আপনার চেয়ে কম বড় পণ্ডিত, যার নামের উপরে ডক্টরেট ডিগ্রি হয়? মানে তার নাম, তাকে স্টাডি করে ডক্টরেট ডিগ্রি নেয়। বদরুদ্দিন উমরের উপরে ডক্টরেট ডিগ্রি করার রাজশাহীতে 2-1 সাথে আমার পরিচয় ছিল, কথাবার্তা বলেছি আর কি। তাহলে সেই ব্যক্তি যদি এরকম মিথ্যা পারা কথা বলে, ঠাডা পারা, সিংহবাম বলতে হবে। আপনি দেখেন না ভারতের যারা সিংহবাম বলছে না যে 25,000 মানুষ, আপনি কি জানেন যে ভারতের সিংহবাম বই লেখছে 25,000 নাকি মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে 25,000 মারা গেছে। আর এক সিংহবাম আছে অরুণ ধুতি রয়, সে লিখেছে যে পাকিস্তান 71-এ সেনাবাহিনী বাংলাদেশ অত্যাচার করে। সিংহবামরা এগুলো বলতেই হবে, সিংহবামের এইরকমই হয়। সিংহবামেরা নিজের ভারতের বিরুদ্ধে কথা বলে, আর বাংলাদেশে পেয়ারা পাকিস্তান। আচ্ছা, সিংহবামেরা কেন পেয়ারা পাকিস্তানি হয়? এরা মস্কোর পক্ষ বলে না, ঠিক আছে, চায়নার পক্ষ বলে না, কিন্তু পেয়ারা পাকিস্তানি হয় কেন? আমি গবেষণা, এটা আমার লেখা আছে সিংহবাম নিয়ে, আমি আমার বইয়ের নামই থাকবে সিংহবাম, ঠিক আছে? এগুলো নিয়ে লিখতেছি, 100 প্রকাশ হবে আশা করি। আমার আর কিছু সংযোগ করার নাই, শুধু বলবো ভাই, এই শুভেন্দু অধিকারী আসার পরে আপনারা ইসলাম নিয়ে, মুসলমান নিয়ে যা যা শুরু করছেন, বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের মানুষ নিয়ে মানুষ হাসাহাসি করতেছে, এমনকি সেই সাথে আপনারা ইসলাম এবং মুসলমানকে ছোট করতেছে। এগুলো থেকে বিরত থাকুন। আর পড়শির সাথে কিন্তু ফষ্টি খাটে না। পড়শি যদি হয় শক্তিমান, তাহলে কিন্তু ফষ্টি আরো খাটে না। গ্রাম বাংলায় মুরব্বীদের কাছে কথা শুনেন। আমি যেমন ডক্টরেটদের বই পড়ছি, ডক্টরদের সভাপতি ছিলাম, তেমনি কিন্তু আমি গ্রামের মূর্খ, অশিক্ষিত, বয়স্ক মানুষদের সাথেও দিনের পর দিন, রাতের পর রাত বসে বসে গল্প শুনতাম। পড়শির সাথে ফষ্টি খাটে না।
কাঁটাতারের বেড়া সে দিছে, আপনার সমস্যা কি? চায়নার মতো ওয়াল দিবে, আপনার সমস্যা কি? বিটলেমি করেন, গরু চুরি মুরগি চোরা করা বাদ দেন, ফেন্সিডিল চুরি করা বাদ দেন। ইন্ডিয়ার ফেন্সিডিল খেয়ে, ইন্ডিয়ার মোটরসাইকেলে চড়ে, ইন্ডিয়ার বাসে চড়ে, ইন্ডিয়ার ট্রাকে চড়ে, ইন্ডিয়ার তেলে বাইক চালায়, ইন্ডিয়ার তেলে ট্রাক বাস চালায়, ইন্ডিয়ার বিরোধিতা একটু কম করেন। খান ইন্ডিয়ার চাল, খান ইন্ডিয়ার আলু, আর আপনার খালু হয় হইলো পাকিস্তান না। এগুলো ভণ্ডামি বাদ দেন, এগুলো এখন প্রকাশ হয়ে গেছে। এইভাবে আপনি দেশ চালাইতে পারবেন না, দেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, আপনারাও না গায়ে মারা যাবেন। ভালো